দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আপনাদেরকে আগে জানিয়ে রাখি শাহবাগ রণক্ষেত্র আজকে দুপুর থেকে আপনারা যেমনটি জানেন বুয়েটের শিক্ষার্থীরা এবং তাদের সাথে পুলিশের দফায় দফায় যে সংঘর্ষ, তারপরে সন্ধ্যায় এবং রাত পর্যন্ত যে আপডেটটি সেটি হচ্ছে ডিএমপি কমিশনার এসে বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এবং তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এখনও তারা সেখানে অবস্থানে অনড় রয়েছেন এবং তাদের যে 3টি দাবির কথা তারা জানিয়েছেন এখনও তারা সেই সিদ্ধান্তে অনড় রয়েছেন। এছাড়া আজকে আর যা ঘটনা ঘটেছে, নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামীকালকে অর্থাৎ 28 আগস্ট সেটি ঘোষণা করবে ইসি, এরকম একটি মতবাদ দিয়েছেন। ইসির পক্ষ থেকে একটি বৈঠকও হয়েছে আজকে নির্বাচন কমিশনে। সেই সাথে নির্বাচন বানচালের যে বিভিন্ন ধরনের মহলের পক্ষ থেকে চেষ্টা করা রয়েছে, সেক্ষেত্রে কারা সেইখানে নির্বাচন বানচালের জন্য সক্রিয়, এই প্রশ্নটি তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এরপরেও ভোটের আহ্বান জানিয়ে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মোটামুটি আজকের আমাদের আলোচনার বিষয় এবং সব কিছু মাথায় রেখে আমাদের আজকের যে অনুষ্ঠান তার আলোচনার বিষয় আগামী নির্বাচন, রোডম্যাপ এবং সংশয় এবং বর্তমান পরিস্থিতি, এই সবগুলো বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রিয়ভাজন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বডানে রয়েছেন এবং আমার পাশেই বসে রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে এই শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম, আমি নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনাটি শুরু করতে চাচ্ছি এবং বুয়েট প্রসঙ্গে আমি তারপরে আসতে চাচ্ছি। শুরুতে জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে নির্বাচনের ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দিলেন যে 5 আগস্টের তার ভাষণের মধ্য দিয়ে যে ফেব্রুয়ারির মধ্যেই আমরা একটা নির্বাচন দিতে যাচ্ছি। এখন ইসির যে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেক্ষেত্রে রোডম্যাপটি দেওয়ার সাথে সাথেই আসলে নির্বাচনের পথে যে সংকটগুলো বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এবং রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে, রোডম্যাপের মাধ্যমে কি এই সংকটগুলো কাটবে, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা হাসান আল ভাইকে। কাটবে কিনা এই প্রশ্নের মধ্যে প্রশ্নটা সহজ, উত্তরটা সহজ নয়। কারণ এই আগামী নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনা করার কথা জুলাই সনদের ভিত্তিতে। সেই জুলাই সনদ নিয়ে 2 মাস তারও বেশি সময় ধরে কিন্তু আলোচনা চলছে। প্রথম দফা আলোচনা, দ্বিতীয় দফা আলোচনায়ও কোনো সমাধান আসেনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রথমে একটি খসড়া উপস্থাপনা করা হয়েছে, পরবর্তীকালে সমন্বিত খসড়া অর্থাৎ চূড়ান্ত খসড়া। রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে এবং প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীতধর্মী। যেমন কোনো দল বলছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেখানে সংবিধান সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদ সেটি অনুমোদন করবে। আর যেগুলো নির্বাহী আদেশে করা যায় বা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করা যায় সেটি এখন এই সরকার করবে, অর্থাৎ জুলাই সনদের একটা আইনি ভিত্তি। এটাই প্রথমে জামাত ইসলাম সহ অনেকগুলো দলের দাবি ছিল। সে আইনি ভিত্তির ব্যাপারে সবাই ঐকমত্য হলেও আইনি ভিত্তিটা কি হবে এই বিতর্ক কিন্তু বেশ কঠিন। এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের নেতৃত্বে যে দল হয়েছে, তাদের দাবি যে এই বর্তমান সংবিধান বাতিল করে গণভোট অথবা সংবিধান সভার মাধ্যমে নতুন সংবিধান গ্রহণ করে, অর্থাৎ জুলাই সনদ গ্রহণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটি কেন আসলে এটি নিয়ে তো আসলে অনেক দিন ধরে আলোচনা। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলাম অবশ্য ফাঁক রাখছে, তারা একসঙ্গে বলছে যে গণভোটের কথাও বলছে অথবা রাষ্ট্রপতির প্রোক্লামেশন। বিএনপি কথা আগেই বললাম। এখন সব দলেরই ছাত্রদের নেতাদের পক্ষেও তাদেরও যুক্তি আছে, বিএনপির পক্ষে যুক্তি আছে, অন্য দল। তা আমরা এই যে 2-2.5 মাসেরও বেশি সময় ধরে আলোচনা হচ্ছে, আমরা মতৈক্যে পৌঁছতে পারিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আমরা 3য় দফায় আলোচনা করব এবং এই কমিশনের মেয়াদ 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন 3য় দফায় আর মাত্র 2 সপ্তাহের কিছু বেশি সময়। এর মধ্যে যে একটি সংকটের সমাধান হবে তার
সম্ভাবনা কতটা, এই প্রশ্ন জনমনে আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন তার কাজগুলো করছে। নির্বাচন কমিশন তো মূলত কারিগরি, আনুষ্ঠানিক এবং নির্বাচন আয়োজনের যে কাজগুলো, নীতিগত সিদ্ধান্ত তো তারা নিতে পারবে না। নির্বাচন কি পদ্ধতিতে হবে তাদের সরকার বা এই জাতীয় ঐকমত্য কমিশন যেভাবে বলবে সেভাবে নির্বাচন করবে। আনুপাতিক ভোটের বিষয়টা পিছনেই চলে গেছে। জাতীয় ঐকমত্য কমিশন বলেছে যে এটি উচ্চকক্ষের ক্ষেত্রে হতে পারে, যদিও বিএনপি আপত্তি জানিয়েছে। আমি মনে করি একটা শুরু তো হতে পারে যে উচ্চকক্ষে জাতীয় ঐকমত্য কমিশন। এখন রোড ম্যাপ, কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁছতে না পারে তাহলে নির্বাচন কমিশন যতই রোড ম্যাপ দেয়, যতই তারিখ ঘোষণা করুক, সেটা তো একটা অনিশ্চয়তা কাটবে না, বরং একটা অস্থিরতা তৈরি হবে। এক পক্ষ নির্বাচনের প্রস্তুতি নেবে, যেটি বিএনপি মহাসচিব আজকে সমাবেশেও বলেছেন, এবং তিনি হতাশাও ব্যক্ত করেছেন যে এত এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বিতর্ক, এত নির্বাচন বিরোধী অবস্থানের কথা বলছেন। এখন গণতন্ত্রের নির্বাচন ছাড়া কি আছে? বলা হয় যে আমরা 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি আওয়ামী লীগ সরকারের আমলে। তাই আমরা তো সেক্ষেত্রে নির্বাচন তো অগ্রাধিকার পাওয়া উচিত। সংস্কার তো কেউ বাতিল করার কথা বলে না, বিচারেও বাতিল করার কথা বলে না। বিচার প্রক্রিয়া চলবে তার মতো করে, সংস্কার চলবে তার মতো করে। এখন নির্বাচন কমিশন কালকে যদি এই রোডম্যাপ ঘোষণা করে তাহলে কিন্তু আর এক ধাপ অগ্রগতি হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনের ব্যাপারে কিছুটা অনীহা প্রকাশ করছে তাদের উপর একটা চাপ বাড়বে, এবং যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাদের মানসিক কি বলে তারা শক্তি পাবে। আমি মনে করি একটা সমস্যার একটা সমাধানে তো আসতে হবে, এবং সেটি কিন্তু দায়িত্ব রাজনৈতিক দলের। এটা চাপিয়ে দেওয়ার বিষয় না, বা এখন সামরিক শাসন নেই, নির্বাচিত সরকারও নেই যে পার্লামেন্টে পাশ হবে। তো যা কিছু করার রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়েই একটা সমাধানে পৌঁছতে হবে, যে সমাধানটা জনগণের স্বার্থ রক্ষা করবে, ভোটাধিকার রক্ষা করবে, এবং ভবিষ্যতে গণতন্ত্রের পথ প্রশস্ত করবে। জি, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনার কাছে আসতে চাই। একই প্রসঙ্গে কিন্তু সেই সাথে শুধু একটাই প্রশ্ন আমি জুড়ে দিতে চাই যে সংকট কাটবে কিনা এটা রোডম্যাপ কিভাবে সিদ্ধান্ত নেবে, আর হচ্ছে আমরা যে সংকটের কথা বলছি যে রাজনৈতিক দলগুলো একমত আসতে পারছে না, তাহলে নির্বাচন তো তাহলে আবার সবাই চাচ্ছে, গণতান্ত্রিক যে শক্তি বা গণতান্ত্রিক পথে সংসদে যে জনগণের জন্য কাজ করার যে রোডম্যাপ বা প্ল্যান, এই পথে আসলে কত দূর অগ্রগতি হবে সরকারের পদক্ষেপ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক শ্রদ্ধেয় সোহরাব ভাইকে। সংকট, সংশয়, নির্বাচন, সংস্কার, বিচার, কথাগুলো শুনতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আমি সেই বিতর্কে না যেয়ে শুধু এতটুকু বলছি যে নির্বাচনের একটা সুবাতাস এই মুহূর্তে দেশে প্রবাহমান। পাশাপাশি কেউ কেউ নির্বাচন করবে না এমনটি না বলেও কিছু দাবিনামা উত্থাপন করছে। খারাপ কিছু আমি দেখি না। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা আছে, এবং সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তারা ভিন্ন ইস্যু, ভিন্ন দাবি, ভিন্ন মতামত নিয়ে ভোটারের কাছে যাবে, আপনার এই মিডিয়া হাউজে আসবে, সাংবাদিক আলোচনা হবে, লেখালেখি হবে, জনমত তৈরি করার ক্ষেত্রে এটাকে আমি একেবারেই খারাপ কিছু আমি দেখি না। হতাশ তখন হই যখন এই 24-এর পক্ষ শক্তির মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বিভাজন দেখি, অনৈক্য দেখি, এবং কখনো কখনো এমন শব্দ চয়ন দেখি, শব্দ প্রয়োগ দেখি যেটি 24-এর চেতনার সাথে যায় না, আমরা যেটা প্রত্যাশা করি না। পক্ষ শক্তি বলতে কি এনসিপি বুঝাচ্ছেন? না, এনসিপি কেন, জামাতের পক্ষে তো সব দলই আছে, সবাই তো সংস্কারের কথা বলছে। সবাই কেন? আওয়ামী লীগ তার পক্ষে ছিল না, জাতীয় পার্টি তার পক্ষে ছিল না, তারা তো ফ্যাসিস্টের অংশ। জাতীয় পার্টি কি আপনি ধরবেন যে 24-এর পক্ষের শক্তি? তারা তা তো ধরতে পারবেন না। আমি বলি জামাতে ইসলাম, এই যে তারপরে আর যে সমমনা যে দলগুলো আছে তারা 12 দলীয় জোট, তারপরে আমার বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, তারা তো 24-এর পক্ষ শক্তি। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানারে যখন আরেকটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে যখন অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে, কোথায় যায় 24-এর চেতনা? এজন্য কি আপনার ভাইকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন? এজন্য কি সোহরাব ভাই কলম হাতে লিখেছিলেন ছাত্রদের পক্ষে? আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম মতিহারের সবুজ চত্বরে? না। বাবা হিসেবে, শিক্ষক হিসাবে, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে নিশ্চয়ই ওনার কষ্ট লাগে। আমি ওনার সাথে পুরোপুরি একমত যে কালকে যে
একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে, যেটির জন্য প্রায় অধিকাংশ দল, অধিকাংশ মানুষ অধীর আগ্রহে বসে আছে। আমরা দীর্ঘ 7-8 মাস কথা বলার চেষ্টা করছি, উনি সাংবাদিক হিসেবে লেখছেন নিয়মিত, অন্তত জাতি জানতে পারবে যে কোন দিকে যাচ্ছে। তারপরে যে ছোট ছোট বিষয়গুলো, আমি একটু তথ্যগত কয়েকটা বিষয় দিই। যে ঐক্যমত্য কমিশন একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য অসাধারণ কাজ তারা করছে। রাজনৈতিক দলকে আমি সাধুবাদ জানাই যে তারা ধৈর্য ধরে প্রত্যেকটি ইস্যুতে পুঙ্খানুপুঙ্খানুরূপে মতামত দিয়েছে, আলোচনা করেছে, সমাধানের দ্বার প্রান্তে এসেছে। প্রথম পক্ষের আলোচনায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যেগুলো সংবিধান রিলেটেড নয়। আপনি কালকে অধ্যাদেশ করে পাশ করে দেন, সমস্যা নাই তো, কেন দেরি করছেন? যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো, সেগুলো আপনি সোহরাব ভাই দুটি কথা বলেছেন, যে রাষ্ট্রপতির প্রোক্লেমেশন, গণভোট, অথবা প্রধান বিচারপতির কাছ থেকে আপনি মতামত নিয়ে এসেও আপনি করতে পারেন। বিষয়টি হলো যে আপনার সামনে যেহেতু একটা নির্বাচন করতে হবে, এবং এই সরকারের সামনে নির্বাচন করা ছাড়া যে উত্তম কোনো বিকল্প অবশিষ্ট নেই, কারণ অধ্যাপক ইউনূস স্যারের মতো একজন বরেণ্য মানুষ, এবং তার সাথে ক্যাবিনেটে আরো কিছু বরেণ্য মানুষজন আছেন যারা কোনোদিন নির্বাচনে দাঁড়াবেন না, কিন্তু এই 1400 ছাত্রের রক্তের মধ্য দিয়ে এই দায়িত্বভারটা গ্রহণ করেছেন। কিসের দায়িত্বভার? গত 18টি বছর আমি, আপনি, সোহরাব ভাই, অনেক মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, কখনো আইন শৃঙ্খলা বাহিনী। এই কথা তো আসলে আমরা শুনেই আসছি যে বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার আমলে ভোটের যে একটা বাণিজ্য ছিল, এই বাণিজ্যের কারণে সাধারণ মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে, তাদের সিদ্ধান্ত তারা জানাতে পারে। আমি বলছি এই জন্যই হচ্ছে মির্জা ফখরুল যখন বলেছেন যে একটি মহল এই গণতান্ত্রিক শক্তি হয়ে তার ক্ষমতাকে অপব্যবহার করছে এবং নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, এটি কেন? এবং সরকারের মধ্যেও কিছু মানুষ হচ্ছে এটাকে বানচালের চেষ্টা করেন, সুস্পষ্টভাবে এটাও বলেছেন। না দেখেন, উনি কি কিসের ভিত্তিতে বলেছেন আমি এটা বলতে পারবো না, এটা ওনার বক্তব্য। তবে গত বর্ষপূর্তির দিনে, জুলাই বিপ্লবের বর্ষপূর্তির দিনে অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে, যখন পরবর্তীতে উনি ফেব্রুয়ারির 2nd উইকে নির্বাচন হবে, যেটা লন্ডনে বলেছিলেন লন্ডন বৈঠকের পরে, তার যখন পুনরাবৃত্তি করেন, এখন পর্যন্ত সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো একটি পক্ষ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এ ধরনের শব্দ উচ্চারণ করতে আমি অন্তত শুনিনি। বরং সরকারের ভেতরে বাইরে যারা সরকার সংশ্লিষ্ট প্রত্যেকেই অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহের পেছনে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমি মনে করি নির্বাচন হবে। এবং যে বিষয়টা নির্বাচনের যে সংকটের জায়গা, যেটি দেখেন, পিআর পদ্ধতি জামাত ইসলাম বলে, এনসিপি বলে, আমার সিনিয়র সাংবাদিক যদি আমি ভুল বলে না থাকি, এই পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের নিম্নকক্ষ নির্বাচন হবে, এটা এজেন্ডাভুক্তই ছিল না। তো যে বিষয়টি এজেন্ডাভুক্ত নয় সেটা নিয়ে বিতর্ক তৈরি করছেন কেন? আর আরেকটি কথাই যে উচ্চকক্ষ, আমার তো মনে হয় যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে উচ্চকক্ষার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেটি নিয়ে বোধহয় ভেবে দেখা দরকার। শুধুমাত্র অর্থ ব্যয় করা, শুধুমাত্র টাকার অপচয় করা, শুধুমাত্র কিছু মানুষকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যদি এই উচ্চকক্ষ হয়, যে ক্ষমতা এবং দায়িত্বগুলো দেখছি, খুব বেশি প্রয়োজন নেই। বরং জাতীয় সংসদটাকে ইফেক্টিভ করা, জনমানুষের কল্যাণে কাজ করা, এবং 71 অনুচ্ছেদের যে পরিবর্তন, 71 না 70, 71 অনুচ্ছেদের যে 70 অনুচ্ছেদের যে পরিবর্তন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা, বিচার অঙ্গনকে দলীয় প্রভাব মুক্ত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রের বাহিনীতে পরিণত করা, এই সমস্ত সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই সনদ, সেই জুলাই সনদকে রাষ্ট্র পরিচালনার একটি মূল মন্ত্র হিসাবে যদি সমস্ত দল গ্রহণ করে এবং সেটি যদি স্বাক্ষরিত হয়, তাহলে সেটিই বোধহয় হবে গণতান্ত্রিক একটি বাংলাদেশে বিনির্মাণে এই অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসের অংশ হওয়ার একটি অবারিত সুযোগ। সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার কাজে লাগাবে এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাদের যেরকম দায়িত্ব, ঠিক একইভাবে যারা রাজনৈতিক দল, যারা জনগণের ভোট নিয়ে জাতির সেবা করবেন বলে বলছেন, তাদেরও দায়িত্ব আছে যে নির্বাচনী পরিবেশটা যেন সুষ্ঠু থাকে, মানুষ যেন, তার দলের কর্মীরা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সুশাসনের কথা বলবো, আইনের শাসনের কথা বলবো, গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলবো, মুখের ভাষা বিশ্রী ভাষা প্রয়োগ করব, গণতন্ত্রের কথা বলবো, মানুষকে ভোট দিতে যেন আতঙ্কগ্রস্ত হয় এরকম শব্দ চয়ন করব। নির্বাচন হবে না, আমি ক্ষমতায় নেই ঘোষণা দিয়ে দিচ্ছি, নির্বাচন হতে দেওয়া হবে না, এই যে শব্দ চয়নগুলো, সেই শব্দ চয়ন তো গত 15 বছর আমরা শুনে আসছি। একই শব্দের যদি প্রতিধ্বনি আমরা এখনো শুনি, তাহলে এই 24 কি শুধু 24?
কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো পরিবর্তন নেই। সেই পরিবর্তিত বাংলাদেশের জন্যই তো এই লড়াইটা, সেই পরিবর্তিত বাংলাদেশের জন্যই তো এই সংগ্রামটা। সেই পরিবর্তিত বাংলাদেশ তৈরি করার দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে নিয়েছিলেন অধ্যাপক ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেই দায়িত্ব নেওয়ার পর থেকে শতভাগ সফল আমি এটা কখনোই দাবি করি না। অর্থনীতি তো কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষের তো একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে এই সরকারের কোনো মন্ত্রী অন্তত নির্বাচনে দাঁড়াবেন না, এই সরকারের মন্ত্রী উপদেষ্টা নির্বাচনে দাঁড়াবেন না, তাদের কোনো রাজনৈতিক দল নাই, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। যদিও ছাত্র বন্ধুদের দুইজন এখনো ক্ষমতায় রয়ে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতায়। আশা করি সঙ্গে নিশ্চয়ই আমি আপনার কাছে আবার আসবো। এই মুহূর্তে আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে আবার ফেরত আসতে চাই। কতগুলো আপনাদের বক্তব্যে কতগুলো প্রশ্ন স্বাভাবিক মনে জনতার প্রশ্ন উঠে আসে যে রাজনৈতিক প্রজন্ম, উনি যেমনটি বললেন যে এই যে রাজনৈতিক নতুন একটি প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের যে সভাটি হয়েছে সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটা অভিযোগ আছে এই প্রজন্মের। কেমন সেটা হচ্ছে যে তারা ইতিহাস থেকে কিছুটা হয়তো বা বিচ্যুত হয়ে যাচ্ছে এবং 24কে গুরুত্ব দিতে যে সেটাকে বিকৃত হচ্ছে কিনা আপনি কি মনে করেন? না, এটা তো বিএনপি মহাসচিব যে একা বলছেন তা না, অনেকেই কিন্তু এই কথাটা বলেছেন। আর যখনই আমরা কিন্তু 47কে নাকচ করে দিয়ে 71 অর্জন করেছি, কিন্তু সেই 71-এর সমান্তরালে যখন 47-এর কথা বলা হয়, 47, 71 এবং 24, তখন এক ধরনের 71-কেও 47-এর পর্যায়ে নিয়ে আসা হয় এবং সেটি আমি মনে করি দুর্ভাগ্যজনক আমাদের ইতিহাসের জন্যে। কারণ 71 হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে। 47-এ যে রাষ্ট্রটি হয়েছিল সাম্প্রদায়িকতার ভিত্তিতে, যে এই অঞ্চলের মুসলমানদের জন্য একটি রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র কেউ বলে লাহোর প্রস্তাবে 2টি রাষ্ট্রের কথা বলা হয়েছিল, এবং পরবর্তীকালে 47-এ আমরা দেখলাম যে একটি রাষ্ট্রই হয়েছিল। সেটা ছিল সাম্প্রদায়িক বিভাজন। আর এটা ছিল পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে এদেশের মানুষের জাগ্রত প্রতিবাদ। এবং সেটি তারা যখন নির্বাচনের রায় মানতে চাইল না, তখন সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 71 হলো। 72-এর সংবিধান নিয়ে অনেক বিতর্ক করতে পারে। সংবিধানে যা ছিল লেখা আছে, তখন ছিল, এখন আছে, সবগুলোকে আমরা মানি, আমরা মেনে চলি, তাহলে তো এই সমস্যা তৈরি হতো না। আজকে এই 72-এর সংবিধানের ভিত্তিতেই কিন্তু বর্তমান সরকার গঠিত। সুতরাং আজকে যদি 72-এর সংবিধানকে পুরোপুরি নাকচ করি তাহলে তো এই সরকার থাকে না। এখন 72 সংবিধানে কোথায় ত্রুটি আছে, কোথায় দুর্বলতা আছে, সেগুলোর চিহ্নিত করা, যেটি জাতীয় ঐকমত্য কমিশনের 70 ধারা বলি, প্রধানমন্ত্রী একক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি করেছে। কিন্তু যে প্রশ্নটি এসেছে এবং সংশয়টা দেখা দিয়েছে সেটা হচ্ছে এর আইনি ভিত্তিটা কিভাবে হবে। মোটামুটি আমরা ধরে নিলাম যে রাজনৈতিক দলগুলো, ভাই বললেন যে উচ্চকক্ষের এখন প্রয়োজন নেই, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু উচ্চকক্ষ রাখার পক্ষে বলেছেন এবং সেটা আনুপাতিক হারে আনুপাতিক ভোটের ভিত্তিতে করার কথা বলেছে। বিএনপি যদিও আপত্তি জানিয়েছে, তো নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানানোর জোরালো প্রতিবাদ না, তারা প্রত্যাখ্যান করেনি। সেক্ষেত্রে এটা একটা সমাধান সূত্র হতে পারে। এখন যদি বলা হয় যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তারিখ মানে সময়সীমা, এখন যদি বলা হয় যে একটা গণভোট করতে হবে, একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে, বা সংবিধান সভা এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হবে, তাহলে পুরো বিষয়টি আবার নতুন করে সমস্যা তৈরি করা হলো, নতুন করে জট তৈরি করা হলো। যে কারণে তাহলে কালকে যে রোডম্যাপ আসতে যাচ্ছে, আমরা আসলে কি প্রত্যাশা, নির্বাচন কমিশন তো কারিগরি দিকটা করবে, যে আপনি সেখানে একজন, ওই যে আমরা 3টি নির্বাচনে দেখছি না, নির্বাচন কমিশনের কাজ কি, তাদের সঙ্গে অনেক বিতর্ক হয়েছে। আমরা বলছি যে আপনারা তো নির্বাচন অপারগতা প্রকাশ করতে পারেন, যে যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে বাছাইয়ের সুযোগ, বাছাইয়ের উন্মুক্ত সুযোগ। অর্থাৎ বাছাই যদি একজন প্রার্থী থাকে তাহলে তো বাছাই হয় না। আপনার 5 জন প্রার্থী থাকুক, 10 জন প্রার্থী থাকুক, 5 লাখ ভোটার থাকুক, তারা এই 5 জনের মধ্যে 10 জনের মধ্য থেকে কাউকে বাছাই করে নেবে।
বিগত সরকার আমলে ছিল সে বাছাইয়ের সুযোগটা ছিল না, যেহেতু বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বা ওই সরকার এমন পরিবেশ তৈরি করছে যাতে তারা নির্বাচনে অংশ না নিতে পারে, অর্থাৎ বিনা ভোটে তারা জয়ী হতে পারে। কিন্তু এখন যে ভয়টা আছে, যদি কেউ বলে যে সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না, যদি কেউ বলে যে ৭২-এর সংবিধান বাতিল না করা পর্যন্ত, গণভোট না দেওয়া পর্যন্ত, অথবা জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সভা অর্থাৎ গণপরিষদের নির্বাচনও দিতে হবে, তখন তো একটা নতুন জটিলতা জানানো হচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনে যখন শেষ বলছে, কিন্তু এখন ওইটাকে আবার গণতান্ত্রিক হবে এনসিপিও স্পষ্ট করেছে, ওইটা আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে মাঠে তো যার যার বক্তব্য দেবে, কিন্তু আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আমরা কতটা একমত হতে পেরেছি, আমরা মাঠের বক্তৃতা নিয়ে তর্ক করতে চাই না। এবং তিনি এটাও বলেছেন যে আমরা একটা মতৈক্যে পৌঁছতেই চাই, সে কারণে যা ছাড়, বিএনপি অনেক ছাড় দেওয়ার কথা বলেছে, এখন সেটি মনোপুত না হলে আলোচনা হতে পারে। দেখুন, এই যে জাতীয় ঐকমত্য কমিশনের বাইরে এই বিএনপির সঙ্গে অন্যান্য দল সবাই তো আন্দোলনের অংশীজন, কাদের সাথে সামাজিক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ ছাড়া কিন্তু কোনো আলোচনা নাই, রাজনৈতিক বিতর্ক নাই। তো এই বিতর্ক যদি যেখানে না থাকে, তর্ক না থাকে, আলোচনা না থাকে, সেখানে গণতন্ত্র এগোবে কী করে? আরেকটি শেষে বলি যে সব ব্যাপারেই আমরা বিরোধ তৈরি করি, আমরা আপত্তি জানাই, বিতর্ক করি, কিন্তু সিলেটে যে পাথর লুট হলো সেখানে তো আমরা দেখলাম জাতীয় ঐকমত্য তৈরি ছিল। জি, চীন আমাদের বন্ধু দেশ, তা চীনে কি বলে বিএনপি নেতারা আমন্ত্রিত হয়ে গিয়েছেন, এনসিপির নেতারা আমন্ত্রিত হয়ে গিয়েছেন, জামাতের নেতারা গিয়েছেন, সেখানে তো মতৈক্য নেই। এটা তো কেউ বলেনি যে এই ৭২-এর সংবিধান ৭২-এর সংবিধান বাতিল না করলে আমরা চীন সফর করব না, ৭২-এর সংবিধান বাতিল না করলে আমরা মানে কোনো ব্যাপারে একমত হব না। আর এই লুটপাটের বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হলো, সেই লুটপাট কেন এখনো থাকবে? কে করেছে সেটা তার চেয়ে বড় হলো যে সেটা কেন আমরা বন্ধ করতে পারিনি। সরকারও এ ব্যাপারে কিন্তু শক্ত ভূমিকা নিতে পারেনি অনেক ক্ষেত্রেই। যে বিষয়টা নিয়ে পরে আলোচনা হবে, আজকে দেখুন যে ঢাকা শহর আবার আজকে সরকারি অফিসের দিন অচল কেন? নতুন করে শিক্ষার্থী যারা প্রকৌশল শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে ৩ দফা। তারা বলেছেন আমরা এই সরকারকে বারবার আমরা আমাদের দাবির কথা জানিয়েছি, আমাদের প্রস্তাব দিয়েছি, কিন্তু সরকারের কেউ সাড়া দেননি। এখন সাড়া তখনই দিলেন, তখনই কমিটি হলো যখন আন্দোলন হলো, মারপিট হলো, অচলাবস্থা দেখা দিল এবং বাংলাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। না, এই বিষয়টি নিয়ে আমি একটা বিরতি নেব, বিরতির পর অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা ছিল এবং সংকট সমাধানে যে কি হতে পারে সেটি নিয়ে আলোচনা করছিলাম। কতগুলো রাজনৈতিক দলের এবং আপনি সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, মির্জা ফখরুল আলমগীর, আমরা বিগত প্রতিদিনই দেখেছি যে কোনো না কোনো সভায় এই একই কথা উঠে এসেছে যে যেদিকে তাকায় প্রতিষ্ঠানগুলোতে খালি দুর্নীতি বেড়েই চলেছে। তো এই যে অন্তর্বর্তী সরকারের কাছে তো একটা প্রত্যাশা সাধারণ মানুষের ছিল, যেখানে এবং নির্দিষ্টভাবে অভিযোগ অনেক আছে, যেখানে আগে ১ লাখ টাকা লাগতো সেখানে ৫ লাখ টাকা লাগছে, দুর্নীতির সীমা পরিসীমা লেভেল আপ হচ্ছে। এই বিষয়গুলোর কাজটা কিভাবে দেখছেন? না, তাদের সরকার ব্যর্থতা এবং রাজনৈতিক আন্দোলনে যারা জয়ী হয়েছে জয়ী শক্তিরও ব্যর্থতা। প্রথমত হচ্ছে তারা এই লুটপাটে অংশ নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে সেটি আমি মনে করি রাজনৈতিক দলের পক্ষ থেকে, নেতৃত্বের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যদি লুটপাটে তারা অংশ নাও নেয়, সরকারকে সহায়তা করছে কিনা লুটপাট বন্ধের জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভয় পায়, রাজনৈতিক দলগুলোকে ভয় পায় যে এরা হয়তো তাদেরকে এই পুলিশ বা অন্যান্য বাহিনীকে ফ্যাসিবাদের দোসর হিসাবে ট্যাগ লাগিয়ে তাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রসঙ্গে আবার আসবো, একটা বিরতির সময় হয়েছে, নিতেই হচ্ছে আমাকে বিরতি। দর্শক, আপনারা দেখছেন RICL স্টেজ গণতন্ত্র, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবার।
দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আমরা আলোচনায় ছিলাম, সরাসরি চলে যাচ্ছি এই পর্যায়ে অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাদেরকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছিলাম, সংকট নিয়েও কথা বলছিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এবং বুয়েটের ছাত্রছাত্রীদের সাথে পুলিশের আজকে একটি খুব অনুপ্রেরিত ঘটনা ঘটেছে, যেটা আসলে আমরা আশা করি না, এবং এ কারণে পুরো ঢাকা শহর মোটামুটি আজকে দীর্ঘক্ষণ জ্যাম এবং বিভিন্ন কারণে অচল ছিল। বুয়েটের ছাত্রদের যে মূল দাবি রয়েছে সেই তিনটি দাবির সাথে আসলে তারা কোন যৌক্তিক দাবি নিয়ে আসলে আন্দোলনটি করছে এবং কেন এখন পর্যন্ত এটার কোনো সমাধানের দিকে আমরা যেতে পারলাম না? দেখেন, গত 18টি বছর আলোচনার দরজা বন্ধ ছিল। জি, এই 24-এর পরেও কি আলোচনার দরজা বন্ধ করে দেব আমরা? আলোচনাই হতে পারে সমাধানের একমাত্র উৎকৃষ্ট পথ। আমি প্রথমত দুটা জিনিস খুব সাধুবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে, যে আমার অতি সম্প্রতি দেখা কোনো এ ধরনের ঘটনা ঘটার পরে পুলিশ প্রধান, ঢাকার পুলিশ প্রধান সরাসরি ছাত্রদের কাছে এসে দুঃখ প্রকাশ করেছেন, এরকম ঘটনা অতি সম্প্রতি আমরা দেখিনি। এটা একটা পজিটিভ সাইন আইন শৃঙ্খলা বাহিনী। আমি একটু শেষ করি, এটা একটা দিক। 2 নম্বর কথা, তাৎক্ষণিকভাবে কমিটি হয়েছে 11 সদস্য বিশিষ্ট, এটিও কিন্তু একটি পজিটিভ দিক যে সরকার সমাধান চায়। প্রশ্নটি হলো তারপরে সমাধান হলো না কেন? পুলিশকে কেন? আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে ওই এলাকার পুলিশের ডিসি মাসুদ সাহেব তিনি বলতেছেন দুঃখ করে যে যদি প্রধান উপদেষ্টার বাড়িতে ছাত্ররা আসছে, একটা মব কালচার তৈরি হয়েছে এগুলো হওয়ার জন্য, অতএব সেই বাসা প্রোটেকশন দেওয়া বা ওই বাসার যিনি থাকে বসবাসকারী প্রধান উপদেষ্টা তাকে প্রোটেকশন দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে যে উনি বলছেন যে খুবই ডিফিকাল্ট, যে দেশে না রাখার হুমকি ধামকিও তাদেরকে দেওয়া হয়েছে। কোনোভাবেই এটি কাম্য নয়, কারণ এটি তো রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি হলো যে দেখেন, এই 5 তারিখের পরে আমরা কথায় কথায় ছাত্রদের দাবি যৌক্তিক অযৌক্তিক সেই বিপক্ষে আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি ছাত্রদের দাবি যৌক্তিক। ধরে নেওয়ার পরও সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার বাড়িকে টার্গেট করা হয় কেন? ওখানে কি সব সমস্যার সমাধান আছে? আমার তো এমনটি মনে হয় না। যেমনটি ভাবে রাজনৈতিক অঙ্গনে, আপনি কি মনে করেন এটা আজকে নতুন হয়েছে গত 1 বছরে? আমি কিন্তু নতুন কথা বলি, আমি যে 5 তারিখের পরে প্রায় প্রত্যেকটি ঘটনাতে প্রধান উপদেষ্টার বাড়ি, জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবন বানাতে হবে প্রধান উপদেষ্টা, চিকিৎসকদের করতে হবে প্রধান উপদেষ্টা, আনসারের বেতন বাড়াতে হবে প্রধান উপদেষ্টা। আমি বলছি এই বাড়িটা টার্গেট করা হচ্ছে কেন? এই বাড়িটা পতিত সরকার তো ওই বাড়ির মূল ব্যক্তিটাকে টার্গেট করে প্রতিনিয়ত বিষোদ্গার করছে বিভিন্নভাবে। তাহলে এই বিষয়গুলো আমাদের খুঁজে দেখা দরকার। ছাত্র বন্ধুদের সমস্ত দাবির সাথে আমি একমত পোষণ করছি, কিন্তু আমি শুধু এইটুকু বলি যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয় ছাত্রদের সম্পর্কে, জনদুর্ভোগ তৈরি হয়, এই ধরনের কর্মসূচি থেকে আমাদের তো সরে আসা উচিত। আমি সেটি আহ্বান জানাবো। 2 নম্বর দেখেন, শুধু এই জায়গায় না, বিভিন্ন কিন্তু এর মধ্যে এই যে সামনে নির্বাচন, কালকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। আমার ভাই বলছিলেন যে ওনারা খালি লজিস্টিক্যাল সাপোর্ট, আমি তো এমনটি মনে করি না। সংবিধান বলছে নির্বাচন সংক্রান্ত সমুদায় কাজ করার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনারের, এবং কার ভেতরে? সংবিধানের আলোকে। অতএব উনি কালকে যে রোডম্যাপটা ঘোষণা করবেন, সেই রোডম্যাপটা ঘোষণা করবেন কিন্তু জাতীয় নির্বাচনের, কোনোভাবেই উচ্চ এবং জাতীয় এবং সেটি কিভাবে? প্রচলিত নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে। এখানে পিআর সিস্টেমের সংবিধানে নাই, ঐক্যমত্য কমিশনের আলোচনায় নাই, এবং এই বিষয়ে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। অতএব কালকে যে রোডম্যাপটা ঘোষণা হবে বা যে পথনকশা ঘোষণা হবে সেটা বিদ্যমান সংবিধানের আলোকেই হবে, এবং সেটি হওয়া উচিত। দেখেন, সংকটের জায়গা কি? আইন না মানা, সংকটের জায়গা বিধি না মানা, সংকটের জায়গা জনমতামতকে অশ্রদ্ধা করা, এটি আমরা দীর্ঘদিন দেখে আসছি। অতএব কালকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে যে লিখিত চিঠি অনুযায়ী নির্বাচন কমিশন যে পথনস্কা দেবে, এরপরে আমরা বলতে পারবো যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে। আজকে ওই বাড়িটাকে যেরকম টার্গেট করা হয়েছে, আজকে 24-এর পক্ষভুক্ত অপরাপর দল আজকে টার্গেট করেছে বিএনপিকে। আপনি যে কোনো বিরোধে টার্গেট হওয়ার কথা ছিল তো যারা 18 বছরে ফ্যাসিজম তৈরি করলো, টার্গেট হওয়ার কথা ছিল তো তারা যারা আমার সন্তানকে হত্যা করলো, ইলিয়াস আলীকে গুম করলো, আয়না ঘর তৈরি করলো, অনেক সন্তান হারিয়ে গেল আমার ক্যাম্পাস থেকে, লেখাপড়া শেষ করতে পারলো না, সমস্ত ক্যাম্পাসের হলগুলোকে সরকারি দলের ছাত্র সংগঠন দখল করে একটি নৈরাজ্য তৈরি করলো।
ইডেন কলেজে ছাত্রীদেরকে বিকৃতভাবে কত সব কি করা হলো আমরা দেখলাম। সেই জায়গায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি রাজনৈতিক সরকারের খুবই প্রয়োজন। আজকে যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে আজকের যে আলোচনার যে অচল অবস্থা, সেই অচল অবস্থা এখানে থাকতো না। কারণ সেই রাজনৈতিক সরকারের কিন্তু একটি ছাত্র উইং থাকতো, সেই রাজনৈতিক সরকারের যুব উইং থাকতো, সেই রাজনৈতিক সরকারের একটি রাজনৈতিক দল থাকতো যারা এই সমস্ত নেগোসিয়েশন করার ক্ষেত্রে একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আমি ওই পুলিশ বন্ধুদের সাথে একটি একটু সহানুভূতি জানিয়ে বলি যে আজকে যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো তাহলে এই পুলিশের যে ডিসি যিনি আজকে কষ্ট করছেন বা পুলিশ বাহিনী এই অ্যাকশন নিতে গেলে এক রকমের সমালোচনা হচ্ছে, অ্যাকশন না নিতে গেলে তাদেরকে অন্য রকমের সমালোচনায় সমালোচিত হতে হচ্ছে। একটু শেষ করি। এই জায়গাতে এখান থেকে পরিত্রাণ পেতে হলে যদি রাজনৈতিক সরকার যদি থাকতো তাহলে সেই সরকারকে আমরা ধরতে পারতাম। এবং পুলিশ কিন্তু প্রোটেকশন বলতে ন্যায় কাজের সাপোর্ট পাচ্ছ কিন্তু সরকারের কাছ থেকে। পুলিশ প্রশাসন আজকে দ্বিধান্বিত। নির্বাচনের পরে কে অন্তর্বর্তীকালীন সরকার কি জবাবদিহিতার ঊর্ধ্বে? জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কিন্তু আপনি বা আইন শৃঙ্খলা বাহিনী তো আস্থায় রাখতে পারছি না যে নির্বাচন হয়ে গেলে যিনি ক্ষমতায় আসবেন যদি আমার আজকের অ্যাকশন যদি সেই তাদের বিপক্ষে চলে যায়, আমি ঠিকমতো চাকরি করতে পারবো তো? আমি ওই চেয়ারে থাকতে পারবো? গত 18 বছর তো তাই হয়েছে। যোগ্য লোককে পদোন্নতি দেওয়া হয়নি রাজনৈতিক বিবেচনায়। যোগ্য লোককে, আমি যদি আমার কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষকতা করি, শুধুমাত্র বাড়ি বগুড়া হওয়ার কারণে গত 12টি বৎসর 3 টার্ম আমাকে আইবি এর পরিচালকের চেয়ারে বসতে দেওয়া হয়নি। তো যদি একজন শিক্ষকের এই অবস্থা হয়, সারা দেশের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই জায়গায় কত ভয়াবহ অবস্থা ঘটেছে একবারও কি চিন্তা করেন? সেই জায়গা থেকে সংকট থাকবে। এই সংকট সমাধানে আলোচনার পথ যে শুরু হয়েছে, এই আলোচনা চলমান থাকবে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং রাজনৈতিক দলগুলো এই ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবে এবং রাষ্ট্রের মালিক যে জনগণ, সেই মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সেটি বোধহয় এই ধরনের সমস্যা সমাধানের উৎকৃষ্ট একটি পন্থা বা উপায় হতে পারে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে একই বিষয় নিয়ে আসতে চাচ্ছি। আমার সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যখন দুপুরের যে ঘটনাটি ঘটলো, আমরা যখন দেখলাম যে আন্দোলন করছে, এবং এটি নিয়ে কিন্তু গতকালকে থেকে একটা আলোচনা এবং পত্রিকাতেও আসলে রিপোর্ট চলে এসেছে এবং বিভিন্ন সিনিয়ররা এই বিষয়টি ওয়াকিবহাল ছিলেন যে আজকে একটা মুভমেন্ট বা আন্দোলন হতে পারে। সেক্ষেত্রে দুপুরে যখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রদের সংঘর্ষটি ঘটলো, আমরা গত জুলাইয়ের আন্দোলনে একই বিষয় দেখেছি। পুলিশ হচ্ছে যখন দমন করতে না পারে তখন হচ্ছে আক্রমণ বা এক ধরনের টিয়ার শেল নিক্ষেপ, এই ধরনের যে পদক্ষেপগুলি নেয়। পুলিশের তো বিভিন্ন সমালোচনা ইতোমধ্যেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে আজকের এই আন্দোলন বা এই যে সংঘর্ষ, এটি কি আসলে এড়ানো কি যেত কিনা? না, এড়ানো সরকার চাইলে এড়াতে পারতো। আন্দোলনকারী ছাত্ররা তো বলছে সরকারের কাছে অনেক আগেই তারা প্রস্তাব দিয়েছে, দাবি জানিয়েছে, সরকারের কেউ আলোচনার উদ্যোগ নিল না কেন? সেটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হতে পারতো, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে হতে পারতো, সংস্থাপন বিভাগ থেকে হতে পারতো। আসলে সরকার অনেক ব্যাপারই, রাজনৈতিক সরকারের মতোই অনেক ব্যাপারই অতি সক্রিয় এবং অনেক ব্যাপারে অতি নিষ্ক্রিয়। ভাইয়ের সাথে একটু দ্বিমত করব যে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেটাকে টার্গেট করেনি। এর অর্থ না যে সেখানে আক্রমণ করবে। তারা ভাবছে যে প্রধান উপদেষ্টার কাছে কথাটা বললে তাদের দাবি পূরণ হবে, সহজ হবে। আর এ কারণে অন্যান্য পেশাজীবীরাও গিয়েছেন। আর 18 বছরে কোনো কথা বলা যায়নি, এটাই বোধহয় ঠিক না। কারণ 18 বছরের শেষ প্রথম 14 পর্যন্ত তো ভালোই ছিল, 14 নির্বাচনের আগ পর্যন্ত, এবং পরবর্তীকালে পেশাজীবীরা তো আন্দোলন করেছে। আর সেটা শ্রমিকরা করেছে, শিক্ষকরা করেছেন, এখনও করছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে রাজনৈতিক যে দমনপীড়ন, সেটি ছিল। কিন্তু আজকে কি রাজনৈতিক দমনপীড়ন একেবারে বন্ধ হয়ে গেছে? আমরা তো দেখি যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে। আসতে চাচ্ছি, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।
দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনায় ছিলাম, সরাসরি চলে যাচ্ছি এই পর্যায়ে। সোহরাব হাসান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, কারণ বিরতির আগে আপনার বক্তব্যটি আমি পুরোপুরি শুনতে পাইনি। আমি পরিষ্কার করতে চাচ্ছি যে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে একটি যৌক্তিক দাবি নিয়ে, এবং এটি যৌক্তিক কেন বলছি, কারণ সেই সাথে তাদের শিক্ষক সমিতির যে সভাপতি উনি লিখিত একটি বিবৃতি দিয়েছেন যে ছাত্রদের যে দাবিটাই রয়েছে, যে 3 দফা দাবি, তার সাথে হচ্ছে তারা একমত প্রকাশ করেছেন। শুধু বলেছেন যে আলোচনা সাপেক্ষে যেন এই সমাধানটির পথে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে এই দফায় দফায় এই আন্দোলন করার পরে যখন কোনো সমাধান হচ্ছে না, তখনই তো শিক্ষার্থীরা রাস্তায় নামলো, এবং রাস্তায় আন্দোলন হলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি ব্যাঘাত ঘটে, সাধারণ মানুষের চলাচলের ব্যাঘাত ঘটে, এটিও তো গত 1 বছরে নতুন দেখছি না। তো জনজীবনে স্থবির হয়ে পড়ে, মানুষের অর্থনৈতিক ক্ষতি, যে চিকিৎসার ক্ষতি, আপনি অনেকে বিশ্ববিদ্যালয়ে বা স্কুল যাত্রী ছিল, পড়াশোনার জন্য যারা যাচ্ছিল, সবার অবর্ণনীয় দুঃখ, কষ্ট এবং অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পড়েছে। সরকার এই সমস্যা তৈরি হওয়ার আগে সমাধানের চেষ্টা করা উচিত ছিল। এরা তো বলেছে যে তারা সরকারের কাছে জানিয়েছে, যদি আলোচনা করত, যদি সরকারের পক্ষে সরকারের কাছে মনে হতো যে এগুলো যৌক্তিক না, জনগণকে জানিয়ে দেন যে তারা অযৌক্তিক দাবি করেছে। অনেক ক্ষেত্রে তো হয়েছে। আপনি কি বলে এনবিআরে তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলন তারা আন্দোলন বন্ধ করেছে, এক ধরনের নির্বাহী আদেশই বন্ধ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। মানে শিক্ষাঙ্গন নিয়ে বোধহয় এই সরকারের একটা উদাসীনতা আছে। কারণ কুয়েটে কেন মনে হচ্ছে, সেটা মনে হচ্ছে যে সরকার গুরুত্ব দেয়নি। এতগুলো শিক্ষার মতো গুরুত্বপূর্ণ আর বিষয় কি আছে? খাদ্যের পরই শিক্ষা। হ্যাঁ, জোটে যদি একটি কবিতা আছে না, যে জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনেও ক্ষুধার লাগে, আর দুটি যদি জোটে সেটা ফুল কিনে নিও। তো আমরা ফুলের সাথে যদি শিক্ষাকে মেলাই, তো এই সরকার এতগুলো কমিশন করলো, শিক্ষা কমিশন করলো না। তার শিক্ষায় তারা সমস্যার সংকট দেখতে পাচ্ছে না। শিক্ষায় পরপর দুইজন উপদেষ্টা আসলেন। আমরা ভাবলাম যে নতুন উপদেষ্টা আসার বোধহয় পরিস্থিতির উন্নতি হবে, হলো না। কিন্তু তারপরও আমরা আশা ছাড়তে চাই না। আর বাকি 6 মাস আছে, এই 6 মাসের মধ্যে শিক্ষাঙ্গনের একটা স্থির অবস্থা থাকবে। আজকেই কালের কণ্ঠের শিরোনাম ছিল কিন্তু যে শ্রেণীকক্ষের চেয়ে রাজপথেই হচ্ছে উত্তাপ, মানে যে কোনো দাবি দেওয়া নিয়ে। তো এর থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা না হলে গণতন্ত্র এগোবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না, এবং অর্থনীতিও এগোবে না। সরকারকে এটা মনে রাখতে হবে। শেষ ভাগে রয়েছে অধ্যাপক ডক্টর হাসান, আপনার কাছে আমি আসতেই চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, একই সাথে জানতে চাচ্ছি যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো আগামীকালকে ইসি আমাদেরকে কি বলেন। আবার আমি নির্বাচন প্রসঙ্গে যেতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলোর যে ভিন্ন মত, এটা নিয়ে একটু হতাশাই আজকে 2টি সভার মধ্যে মির্জা ফখরুলের কাছ থেকে এবং আরেকটি সভার মধ্যেও পাওয়া গেছে। এবং তাদের যে আস্থার জায়গায় রাজনৈতিক দলগুলোর সংকটটা কোথায় নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ আপনাকে। আমি একটু ওই প্রসঙ্গে যাওয়ার আগে দুটি কথা না বললে বোধহয় আমার ছাত্র বন্ধুরা একটু ভুল বুঝবে আমাকে। আমি ছাত্র বন্ধুদের প্রতি পুলিশে যে অ্যাকশন, এই জন্য আমি ছাত্র বন্ধুদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। পুলিশ এই কাজটুকু না করলেই বোধহয় আমি খুশি হতাম। ছাত্ররা রক্ত দিয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য। সেই সন্তানরা মনে করছে বৈষম্য তাদের প্রতি হচ্ছে। অতএব সরকারের তড়িৎ উদ্যোগ আশা করছি। এবং যেমনটি উনি বলছেন, বর্তমান শিক্ষা উপদেষ্টা স্যার, উনি একজন আলোকিত মানুষ, একজন বরেণ্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি নিশ্চয়ই বিষয়টি সহানুভূতির সাথে দেখবেন এবং এই সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থা উনি গ্রহণ করবেন। আর তারপরে যে ঘোষণা, দেখেন, হ্যাঁ একদম, এই ঘোষণার প্রতি তাকিয়ে আছে দেশের প্রত্যেকটি মানুষ। আমি এই এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো টিভি চ্যানেল বলেন, পত্রিকা বলেন, নিউজ মিডিয়া বলেন, তাদের মূল আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু কিন্তু কালকে কি ঘোষিত হতে যাচ্ছে। রাজনৈতিক দলের মধ্যে যে বিভাজন, যে কথাটি বললেন, এটি খুবই স্বাভাবিক। বিএনপি তো ইসলামিক রাষ্ট্র করতে চায় না, কোরআনের শাসন তৈরি করতে চায় না, তারা একটা সুশাসনের বাংলাদেশ তৈরি করতে চায়।
এনসিপি কি কোরআনের শাসন তৈরি করতে চায়? তাহলে জামাত যেহেতু কোরআনের শাসন তৈরি করতে চায়, তাদের মতামত ভিন্নতা, কর্মসূচি আলাদা হবে। বিএনপি তার মতো করে তাদের 31 দফা, তাদের 2030 বা 19 দফা তাদের মতো করে হবে। এনসিপি তারা নতুন বন্দোবস্তের বাংলাদেশ চাই, তাদের মতো করে হবে। তবে দিন শেষে সমাধানটি হবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারা আগামী 5 বছরে এই সুশাসনের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অবদান রাখবে, তেমনটি প্রত্যাশা করি। ডক্টর হাসান তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো ইস্যু এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।